আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। তো আশা করি সবাই ভালো আছো। তো হায়ার ম্যাথের চ্যাপ্টার 2 সরলরেখা ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। তো RUD মার্কস পয়েন্ট 1.0 এর প্রথম ক্লাস আমাদের ম্যাট্রিক্স ও নির্ণায়ক ক্লাসটা শেষ হয়েছে। তো ভাইয়ারা চেষ্টা করছি খুব ভালোভাবে ক্লাসটা নেওয়া। তো তোমরা যেখানে যেখানে সমস্যা ফিল করতেছো অবশ্যই কমেন্টে জানাবে যে কোথায় কোথায় সমস্যা হয়েছে। আমরা ইনশাল্লাহ তোমাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমাদের আজকে আছে সরলরেখা চ্যাপ্টার। তো সরলরেখা আসলে একটা আসলে কখনো শেষ হয় না। তা সরলরেখা চ্যাপ্টারই এমন সরলরেখার মতো দেখতে যে ভাই কখনোই শেষ হয় না। তো সরলরেখা চ্যাপ্টারে যদি আমরা সবকিছুই পড়তে যাই তো আসলে আমরা টাইম পাবো না। তো অ্যাডমিশন টাইমে আমরা বলছিলাম যে আমরা সকল অধ্যায় টপিক ওয়াইজ নিয়ে ক্লাস করবো ইনশাল্লাহ। তো আমরা আজকে সরলরেখা, যেহেতু সরলরেখার মতোই চ্যাপ্টারটা সরলরেখার মতো বড়, তো আজকে আমরা বেশি বড় না করে 10টা টপিক সিলেক্ট করছি যেগুলা অ্যাডমিশন টাইমে খুবই গুরুত্বপূর্ণ। তো এই 10টা টপিক খুব ভালোভাবে পড়লে ইনশাল্লাহ আমাদের অ্যাডমিশন টাইমে সকল কিছু কভার হয়ে যাবে এই 10টা টপিকের মাধ্যমে। তো সরলরেখা চ্যাপ্টারের মধ্যে প্রথমে আছে দূরত্ব সংক্রান্ত তথ্য। তো দূরত্বের মধ্যে আছে আমাদের পোলার স্থানাঙ্ক আছে, এই দূরত্ব পোলার স্থানাঙ্কের দূরত্ব আছে, আবার কার্টেসীয় স্থানাঙ্কের দূরত্ব আছে, আবার এক্স অক্ষ থেকে দূরত্ব আছে সরলরেখার, আবার ওয়াই অক্ষ থেকে কোনো একটা বিন্দুর উপর দূরত্ব, আবার সরলরেখার উপর দূরত্ব, এরকম বিভিন্ন দূরত্ব হিসেবে। তো সরলরেখা আমরা জানি যখন দুই ধরনের স্থানাঙ্ক আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা আছে। প্রথম হলো কার্টেসীয় স্থানাঙ্ক এবং দ্বিতীয় নম্বর পোলার স্থানাঙ্ক। এবং তৃতীয় নম্বরে আছে সরলরেখার ঢাল ও বিভিন্ন শর্ত। তো সরলরেখার ঢাল খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন ধরনের শর্ত, যেমন লম্ব হওয়ার শর্ত, দুটি সরলরেখার সমীকরণ, একই সরলরেখা নির্দেশের শর্ত, তারপরে সমবিন্দু হওয়ার শর্ত, এরকম বিভিন্ন শর্ত আছে। তো 4 নম্বরে আছে অনুপাত, অনুপাত, অন্তঃবিভক্তি এবং বহির্বিভক্তি। এখান থেকে প্রত্যেক ভার্সিটি অ্যাডমিশনের থেকে একটা প্রশ্ন পেয়ে যাবে, এই গুরুত্বপূর্ণ। এটা 3 স্টার দিতে পারো। আর সরলরেখা চ্যাপ্টারে এই সরলরেখা যারা দিয়ে গঠিত, যা দিয়ে গঠিত সেটাই হলো মূল টপিক, সরলরেখার সমীকরণ। দেখছো ভাই, আমি ব্লু কালার দিয়ে লেখার চেষ্টা করছি যে এর মধ্যে সবচেয়ে এটা 5 স্টার দিয়ে রাখতে পারো। এটা 5 স্টার দিয়ে রাখতে পারো। তো ভাই সরলরেখার সমীকরণ, সরলরেখা আসলে একটাই সমীকরণ আছে যে এ এক্স প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। তো এখানে একটা সমীকরণ বিভিন্ন ধরনের আরো সমীকরণের বিভাজন আমরা করে থাকি, যেমন এক্স থেকে এক্স অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল, তারপরে দুটি বিন্দুগামী সরলরেখা সমীকরণ, এক বিন্দুগামী, একটি ঢাল অথবা একটি বিন্দুগামী, এই বিভিন্ন ধরনের। এবার বিভিন্ন বিন্দু, যেমন আমরা ভরকেন্দ্র আছে, লম্ব বিন্দু আছে, তারপরে মধ্যবিন্দু আছে, এরকম বিভিন্ন বিন্দু নিয়ে এই 6 নম্বর টপিকটা সিলেক্ট করছে। এখন আছে ক্ষেত্রফল। সরলরেখা যেহেতু সরলরেখা দিয়ে গঠিত হয়, ত্রিভুজ, চতুর্ভুজ, বিভিন্ন ধরনের ভুজ, তাদের ক্ষেত্রফল বিন্দুর মাধ্যমে নির্ণয় করা সম্ভব। তো এই ক্ষেত্রফল বিষয়ক আর একটা টপিক সিলেক্ট করা হয়েছে। এবার সঞ্চার পথ। সরলরেখা আসলে একটি সঞ্চার পথ। সঞ্চার পথ কি? সঞ্চার পথ হলো যে বিভিন্ন শর্ত মেনে একটি বিন্দু চলার পথকে সঞ্চার পথ বলে। তো এই সঞ্চার পথেও আমাদের পড়তে হবে, যেহেতু সরলরেখা একটি সঞ্চার পথ, আমাদের সরলরেখার বাইরে আছে আমাদের বৃত্ত আছে, কনিক্স আছে, এরকম সবই সঞ্চার পথ দিয়ে গঠিত। এবার কোণ আছে, অন্তর্ভুক্ত কোণ আছে। দুটি সরলরেখার মাঝে কি ধরনের কোণ থাকে? অন্তর্ভুক্ত কোণ থাকে। এবার অন্তর্ভুক্তের কোণের আবার সমানুখণ্ডিক আছে, সেটার ভিতরে এটা পড়ে আসলে। এবার আছে প্রতিবিম্ব। তো প্রতিবিম্ব আমাদের বিন্দুর প্রতিবিম্ব হতে পারে, সরলরেখার প্রতিবিম্ব হতে পারে, এরকম। আবার আমাদের ত্রিভুজ, চতুর্ভুজের স্থানাঙ্কের প্রতিবিম্ব হতে পারে, এরকম। তো ভাইয়া এই 10টা টপিক পড়লে ইনশাল্লাহ তো আমাদের সরলরেখা সবকিছুই কাভার হয়ে যাবে। তো আমরা এই 10টা টপিক খুব ভালোভাবে পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভাই এখন আমরা প্রথম দূরত্ব সংক্রান্ত দিয়ে শুরু করব ইনশাল্লাহ। তো আমরা প্রথমে শুরু করব স্থানাঙ্ক ব্যবস্থা দিয়ে, সরলরেখার স্থানাঙ্ক ব্যবস্থা দিয়ে। তা আমাদের মাঝে দুই ধরনের স্থানাঙ্ক আমরা পড়ি, এক হলো কার্টেসীয় স্থানাঙ্ক আর দুই হলো
পোলার স্থানাঙ্ক। কার্টেসীয় স্থানাঙ্ক আমাদের বেশি কাজ, পোলার স্থানাঙ্কে আমাদের কম কাজ। পোলার স্থানাঙ্কের বেসিক বিষয়গুলো জানলে আমাদের হয়ে যাবে, কিন্তু কার্টেসীয় স্থানাঙ্কে আমাদের অনেক কিছু জানতে হবে। তো আমরা প্রথমেই সংক্ষিপ্ত টাইমে আমাদের প্রথমে এই দুটো বেসিক কিছু ধারণা দেব। তো আমরা কার্টেসীয় স্থানাঙ্ক যেমন দুটো বিন্দু দিয়ে আমাদের একটা স্থানাঙ্ক ডিফাইন করা হয়। তো আমরা জানি আমাদের ডাইমেনশন হলো 3 ডাইমেনশন, আমরা জানি 1 ডাইমেনশনাল বিন্দু, 1 ডাইমেনশনের হলো সরলরেখা, 2 ডাইমেনশনের এরকম চতুর্ভুজ, চতুর্ভুজ, আয়তবর্গ এইসব। আর আমরা 3 ডাইমেনশন বিভিন্ন ঘনবস্তু। তো আমরা প্রথমেই কার্টেসিয়ান স্থানাঙ্ক, তো আমরা প্রথমেই একটা বিন্দু চিন্তা করি, এখানে একটা বিন্দু চিন্তা করি। তো এই বিন্দুতে আমরা প্রথমে আমাদের একটি 2 ডাইমেনশন কল্পনা করি, যেখানে এ এক্স এইখানে হলো মূল বিন্দু, এইখানে মূল বিন্দু এক্স ও এক্স একটা সরলরেখা, এবং ওয়াই ও ওয়াই এটা একটা সরলরেখা। তো এই দুটো সরলরেখার এইখানে হলো মূল বিন্দু। তো আমরা যে কোনো সাপেক্ষে কোনো কিছুর এই বিন্দু সাপেক্ষে আমরা যত কিছু সবকিছু চিন্তা করব, 2 ডাইমেনশনের এই যে মধ্যবিন্দু দিয়ে আমরা সবকিছু ডিফাইন করবো। তো আমাদের এখানে একটা বিন্দু কল্পনা করি, যে এই বিন্দুকে আমরা মধ্যবিন্দু সাপেক্ষে কিভাবে নির্ণয় করতে পারি। তো এই বিন্দুকে আমরা প্রথমে এক্স অক্ষ বরাবর এই সোজা একটা লম্ব টানতে পারি। তো লম্ব টেনে এই এই বিন্দু মনে করো এক্স1, এক্স এক্স বরাবর গেল, এবং এইখানে ওয়াই বরাবর গিয়ে আমরা এই সোজা কল্পনা করতে পারি। তো এই বিন্দু এইখানে ধরে এলো ওয়াই। তো আমরা এক্স বরাবর এতটুক গেলাম এবং ওয়াই বরাবর এতটুক গেলাম, গিয়ে আমরা একটা বিন্দু পেলাম, তার নাম দিলাম এক্স ওয়াই। তো একটা বিন্দু, তো এই বিন্দুতে হলো আমাদের কার্টেসীয় স্থানাঙ্ক বলে, এটা হলো কার্টেসীয় স্থানাঙ্ক। তো এটা হলো কার্টেসীয় স্থানাঙ্ক, এবং আমাদের আর একটা পোলার স্থানাঙ্ক আছে, যা আমাদের নির্ণয় করা হয় মূল বিন্দুর সাপেক্ষে একটি একটি দূরত্ব দূরত্ব এবং একটি কোণ দ্বারা। তো সেই দূরত্বটা কি, আমাদের সেই দূরত্বটা হতে পারে আমাদের, এই দূরত্বকে ডিফাইন করা হয় আর দ্বারা। তো এটাকে বলে আর আর এবং এই যে এক্স অক্ষের পজিটিভ দিক বরাবর, এক্স অক্ষের পজিটিভ দিক বরাবর যে আছে তার সাথে এক্স অক্ষের পজিটিভের সাথে যে কোণ নির্ণয় করা হয় তাকে বলে থিটা কোণ। তো এটাকে এই বিন্দু আমরা নাম দিলাম পি। তো এই পি কে যখন আমরা পোলার সরি এই বিন্দুকে আমরা নাম দিলাম এ। তো এ কে আমরা যখন পোলার স্থানাঙ্ক লিখবো, তখন আমাদের একটা রেখা, একটা দূরত্ব, একটা নির্দিষ্ট দূরত্ব, এবং পোলার স্থানাঙ্কে যখন আমরা লিখবো একে, তখন এই নির্দিষ্ট দূরত্ব আর আর থিটা। তো আমরা জানি দূরত্ব কখনো নেগেটিভ হয় না, তো আর কখনো নেগেটিভ হবে না, এটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। তো এই এ বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক আমাদের আহ, দুটি চলক দ্বারা ডিফাইন করা হয়, এবং পোলার স্থানাঙ্কে একটি দূরত্ব এবং থিটা কোণ দ্বারা ডিফাইন করা হয়। তো এখন আমরা কার্টেসীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কে আরো কিছু যে বেসিক বিষয় জানবো। তো আমরা যদি এখানে একটা জিনিস খেয়াল করি, তো আমাদের আর তো কখনো সবসময় পজিটিভ হবে, আর কখনো নেগেটিভ হবে না, কিন্তু আমাদের এখানে কার্টেসিয়ান স্থানাঙ্কে আমরা একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করব, যে কার্টেসিয়ান স্থানাঙ্কে এটা হলো প্রথম চতুর্ভাগ, যেখানে দুটি এই এক্স চলক এবং ওয়াই চলকের চিহ্ন হবে। দেখো, এক্স চলকের পজিটিভ বরাবর যাচ্ছে আমাদের, আমরা এই দিক যাবো যত তত আমাদের পজিটিভ হবে। তো প্রথম এক্স এর চিহ্ন হবে পজিটিভ,
এবং ওয়াই বরাবর গেলেও আমাদের পজিটিভ হবে। সুতরাং ওয়াই এরও আমাদের চিহ্ন হবে পজিটিভ। এই দুটো গুরুত্বপূর্ণ এগুলা। তো এইটা আমাদের আছে দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগ। তো এটা আছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগ। তো দ্বিতীয় চতুর্ভাগে দেখবা যে আমরা এই বরাবর আসলে যেহেতু এক্স ড্যাশ, সেহেতু আমাদের এই বরাবর আসলে নেগেটিভ বরাবর। আমরা তো সংখ্যা রেখা পড়ছি। তো মূল বিন্দু থেকে আমাদের যত ডান পাশে যাবো তত পজিটিভ, এবং বাম পাশে আসলে সেটা নেগেটিভ হয়। তো আমাদের প্রথমে চিহ্ন থাকবে এক্স এর চিহ্ন থাকবে নেগেটিভ, সরি, এক্স এর চিহ্ন থাকবে নেগেটিভ এবং ওয়াই এর চিহ্ন থাকবে সবসময় পজিটিভ। বোঝা গেল বিষয়টা? তো এইটা এটা আমাদের দ্বিতীয় চতুর্ভাগ। এখন আমরা আমাদের আছে এইটা হলো তৃতীয় চতুর্ভাগ। তৃতীয় চতুর্ভাগ, চতুর্ভাগ বোঝা গেল? তো এই তৃতীয় চতুর্ভাগে দেখবা আমাদের প্রথমে এক্স বরাবর আসলে আমাদের নেগেটিভ, এবং ওয়াই বরাবর গেলে আমাদের ওয়াই বরাবরও নেগেটিভ। সুতরাং এক্স এর চিহ্ন নেগেটিভ হবে এবং ওয়াই এরও চিহ্ন নেগেটিভ হবে। বোঝা গেল? এখন এইটা আমাদের তৃতীয় চতুর্ভাগ। এখন আমাদের চতুর্থ চতুর্ভাগ দেখবো আমরা। চতুর্থ চতুর্থ চতুর্ভাগ। তো এই চতুর্ভাগে আমরা দেখবো এক্স এর পজিটিভ বরাবর যাচ্ছে, এক্স এর পজিটিভ বরাবর যাচ্ছে এবং ওয়াই এর নেগেটিভ বরাবর যাচ্ছে। তো সুতরাং আমাদের এই চিহ্ন হবে পজিটিভ নেগেটিভ। তো এখানে দেখতে পাচ্ছ নেগেটিভ পজিটিভ, আর এখানে আছে পজিটিভ পজিটিভ নেগেটিভ। তো এই বিষয়ে একটু খেয়াল রাখবা। তো আমাদের কার্টেসিয়ান স্থানাঙ্কে আমাদের মূল বেসিকটা জানা হয়ে গেছে। তো যে কোনো বিন্দুর এখন এই দূরত্বটা একটু খেয়াল রাখি আমরা, দূরত্বটা পরে আবার অবশ্যই দেখবো। কিন্তু এখন একটা এই যে বিন্দু আমরা কার্টেসিয়ান স্থানাঙ্কে কি দেখতে পাই, যে এক্স এর থেকে এই বিন্দুর এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব অবশ্যই মডুলাস অফ ওয়াই, এবং ওয়াই অক্ষ থেকে এই যে ওয়াই অক্ষ থেকে দেখো আমরা ওয়াই অক্ষ থেকে দূরে যাচ্ছি কোন বরাবর, এক্স অক্ষ বরাবর। তো এক্স অক্ষ বরাবর যদি দূরে যায় তো অবশ্যই আমাদের এই দূরত্বটা হবে মডুলাস অফ এক্স, আর এই দূরত্বটা হবে মডুলাস অফ ওয়াই। দেখো এক্স অক্ষ থেকে দূরে যাচ্ছি, এক্স অক্ষ থেকে আমরা দূরে যাচ্ছি, দূরে যেয়ে আমাদের এই বিন্দুটা পাচ্ছি। সুতরাং এই দূরত্বটা অবশ্যই ওয়াই মডুলাস অফ ওয়াই। তো এখন আমরা দেখবো কার্টেসীয় ও পোলার আকৃতি। তো কার্টেসীয় ও পোলার আকৃতি, কার্টেসীয় একই বিন্দু, একটা কার্টেসীয়তে লেখে আর একটা পোলার আকৃতিতে লেখে। যেহেতু একই বিন্দু আমরা কার্টেসীয় থেকে পোলার, আবার পোলার থেকে তো কার্টেসীয় নিতে পারি, তাই না? তো এখন আমরা পোলার থেকে কার্টেসীয় নেওয়া দেখবো এবং কার্টেসীয় থেকে পোলার নেওয়া দেখবো। তো আমাদের এখানে এ বিন্দু, তো এ বিন্দুতে দেখা যাচ্ছে আর একটি দূরত্ব, আর এইটা হলো থিটা কোণ, আর একটি দূরত্ব এবং থিটা কোণে এ আর কমা থিটা দ্বারা প্রকাশ করছে। আবার এ ওয়াই অক্ষ থেকে এক্স দূরত্ব এবং এক্স অক্ষ থেকে ওয়াই দূরত্ব নিয়ে এক্স সমান ওয়াই দ্বারা প্রকাশ করছে। তো এখানে যদি আমাদের এটা অবশ্যই এক্স মডুলাস অফ এক্স, এবং এইটা এটা তো ওয়াই। তো আমরা যদি ও এ বি ও এ বি এটা ত্রিভুজ চিহ্নিত করি, তাহলে এইখানে তো আমাদের থিটা, এই ও এ সমান কি লেখা যায়, ও বি সমান সমান কি লেখা যায়, ও বি সমান সমান আমাদের এক্স লেখা যায়। তো এক্স আমাদের কি এই পাশে কি এই এ বি বরাবর কি লেখা যায়, কস এক্স সমান সমান আর কস থিটা লেখা যায়, আর কস থিটা। এটা আমাকে এক্স এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। এবং আমাদের যদি ইএবি বা আমাদের ও সি লেখা যায়, ইএবি সমান সমান আমরা যদি লিখতে পারি ইএবি
সমান সমান আমরা যদি লিখতে পারি ওয়াই সমান সমান আর সাইন থিটা। তো এখানে আমি বেশি কিছু বলতেছি না, যেহেতু অ্যাডমিশন পড়াশোনা, সেজন্য আমরা খুবই শর্টে করব। তো এক্স সমান সমান আর কস থিটা এবং ওয়াই সমান সমান আর সাইন থিটা। তো এখানে আমরা যদি আরেকটা জিনিস খেয়াল করি, এখন তো আমাদের পোলার থেকে কার্টেসিয়াতে নেওয়া নেওয়া হয়ে গেল। এখন আমরা যদি কার্টেসিয়া থেকে পোলার নিতে চাই, তাহলে আমরা কি করতে পারি? তো আমাদের দেওয়া আছে এক্স এবং ওয়াই। তো এখানে যদি ভূমি এবং অতি লম্ব থাকে, তাহলে অতিভুজ বের করার সূত্র আমরা অবশ্যই জানি, যে আর আর সমান সমান কি হবে? রুট অফ আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রুট অফ আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা। আর ইকুয়ালস টু রুট অফ আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা বোঝা গেল? এখন আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, যে প্রথম চতুর্ভাগে যদি আমরা ট্যান দিই, তাহলে আমাদের সম্পূর্ণটাই কি হবে? আমরা প্রকৃত যে কোণটা পাবো সেই কোণটাই পাবো। কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগে, চতুর্থ চতুর্ভাগে তো আমরা প্রকৃত কোণ, মূল কোণটা পাবো না, পাবো সাধারণ কোণটা পাবো, প্রকৃত কোণটা পাবো না। তো আমাদের এইখানে প্রথম চতুর্ভাগে থিটাটা হলো, এই প্রথম চতুর্ভাগে থিটাটা হলো, আমি সব লাল কালি দিয়ে দেখছি। প্রথম চতুর্ভাগের থিটাটা হলো ট্যান ইনভার্স এই থিটা। ট্যান ইনভার্স কি হয়? লম্ব বাই লম্ব, কি লম্ব হলো ওয়াই বাই মডুলাস অফ ওয়াই বাই মডুলাস অফ এক্স। বোঝা গেল বিষয়টা? এখন যদি আমরা এই কোয়াড্রেন্টে চিন্তা করি, তাহলে কি আমাদের এইখানে একটা বিন্দু থাকবে, এই কোণটা থিটা হবে। তাহলে এইভাবে যদি চিন্তা করি, এখন যদি আমরা, আমাদের তো এক্স অক্ষ বা এক্স অক্ষের পজিটিভ দিক বরাবর থেকে নিতে হবে। সুতরাং এই যা হবে থিটা ইকুয়ালস টু, এইখানে পাই বরাবর আসলাম, পাই বরাবর, এবং পাই বরাবর এসে থিটা কোণ ওই বারে গেলাম। তাহলে আমরা যদি এটা আলফা ধরি, এটা যদি আলফা আলফা ধরি, তাহলে আমাদের কি হবে? এই কোণটা কি হবে? পাই মাইনাস আলফা, পাই মাইনাস আলফা। তাহলে আলফা সমান সমান আমরা লিখতে পারি, ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই মডুলাস অফ এক্স। বিষয়টা বোঝা গেল? এখন যদি আমরা আলফাটা ধরি, তখন থিটা ইকুয়ালস টু আমাদের কি হবে? থিটা ইকুয়ালস টু হবে আমাদের পাই মাইনাস আলফা। ঘড়ির কাঁটার বিপরীত দিকে পাই বরাবর আসলাম, এবং ঘড়ির কাঁটার দিকে আমরা আলফা বরাবর গেলাম, তাহলে পাই মাইনাস আলফা কোনটার মান। এখন এই কোয়াড্রেন্টে এবং এই কোয়াড্রেন্টে আমাদের একটু অসুবিধা আছে। তা এইখানে আমরা যদি আমি লিখি, প্রথম প্রথম চতুর্ভাগে থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই মডুলাস অফ এক্স। এবং দ্বিতীয় চতুর্ভাগে থিটা ইকুয়ালস টু পাই মাইনাস আলফা। তাহলে পাই মাইনাস আলফার মান কি? ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। বোঝা গেল বিষয়টা? এখন আমাদের তৃতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগে একটু ভিন্ন ধরনের আছে। আমরা যদি এক্স অক্ষের পজিটিভের সাথে চিন্তা করি, তাহলে একরকম হবে, এবং এক্স অক্ষের নেগেটিভ চিন্তা করি, এক্স অক্ষের নেগেটিভ অক্ষ বরাবর চিন্তা করি, তাহলে আমাদের থিটা আর এক ধরনের হবে। তো আমি দুই ভাবে লিখবো ইনশাল্লাহ। তৃতীয় চতুর্ভাগে যখন আমরা এক্স অক্ষের পজিটিভ বরাবর, এই পজিটিভ বরাবর থিটা ঘর পায়ে বরাবর আসবো, পায়ে এসে আবার কিছু ঘর যাবো, এই বরাবর আসলাম, তাহলে পাই সাথে আমাদের আরো কি যোগ হবে? আলফা যোগ হবে। যখন
তৃতীয়, থিটা সমান সমান পাই প্লাস আলফা হবে। তো আলফার মান কি? ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। বিষয়টা বোঝা গেল? এখন আমাদের যদি চতুর্থ চতুর্থ চতুর্ভাগ ভাগে, তাহলে আমাদের কি এইখানে পাই বরাবর আসলাম, আবার পাই বরাবর গেলাম, পাই বরাবর গিয়ে আমাদের এই পাশে আসবো, পাই বরাবর গিয়ে তাহলে টু পাই মাইনাস থিটা ইকুয়ালস টু টু পাই মাইনাস ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। বুঝতে পারলাম আমরা? তো এখন এই তৃতীয় এবং চতুর্থ চতুর্ভাগে এইটা সম্পূর্ণ আমাদের 0 গ্রেটার দ্যান অর ইকুয়াল থিটা গ্রেটার দ্যান টু পাই, লেস দ্যান থিটা লেস দ্যান গ্রেটার দ্যান অর ইকুয়াল থিটা লেস দ্যান অর ইকুয়াল থিটা 0 লেস দ্যান অর ইকুয়াল থিটা লেস দ্যান টু পাই। যখন এই শর্তে এই এই বরাবর আমরা যাব, তখন এই তৃতীয় এবং চতুর্থ চতুর্ভাগে পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, আবার থিটা ইকুয়ালস টু টু পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এখন আমরা যদি আরেকটা আছে, আমরা জটিল সংখ্যায় পড়েছি যে সবসময় এক্স অক্ষের নেগেটিভ বরাবর থেকে আমাদের কোণ নির্ধারণ করে। তো যখন এক্স অক্ষের নেগেটিভ বরাবর আমরা কোণ নির্ধারণ করব, তখন তৃতীয় চতুর্ভাগে হবে আমাদের এরকম, এই প্রথম আর দ্বিতীয় তো সমানই থাকবে, প্রথম আর দ্বিতীয় তো সমানই থাকবে। এখন আমরা যখন যখন এবার যখন যখন থিটাটা কি নির্ধারণ করবে? মাইনাস পাই থেকে, এই মাইনাস পাই থেকে যখন এই প্লাস পাই পর্যন্ত চলে যাবে, মাইনাস পাই থেকে যখন প্লাস পাই পর্যন্ত চলে যাবে, তখন আমাদের থিটাটা কেমন নির্ধারিত হবে আমরা দেখি। মাইনাস পাই থিটা লেস দ্যান অর ইকুয়াল, সরি কলমে পারি না, থিটা যখন এই রেঞ্জের মধ্যে থাকবে মাইনাস পাই লেস দ্যান থিটা লেস দ্যান অর ইকুয়াল প্লাস থিটা। সুতরাং এইভাবে যাচ্ছি আমরা, ঘড়ির কাঁটার দিকে যাচ্ছি যখন আমরা। তো আমাদের প্রথম চতুর্ভাগে এরকমই থাকবে যে থিটা 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 সরি আমার নতুন করে দেখি। প্রথম চতুর্ভাগে থিটা থাকবে ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স, বোঝা গেল সেটা। এবং দ্বিতীয় চতুর্ভাগে থিটা ইকুয়ালস টু এই পাই তো আসলাম, পাই থেকে আবার আমরা আলফা পরিমাণ দূরত্ব সরে যাব, পাই থেকে আমরা আলফা পরিমাণ দূরত্ব সরে যাব, তাহলে আমাদের পাই মাইনাস ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। এবার তৃতীয় চতুর্ভাগে আমরা তো আমাদের রেঞ্জ তো সর্বোচ্চ আছে প্লাস পাই পর্যন্ত এবং সর্বনিম্ন আছে মাইনাস পাই পর্যন্ত। তো আমাদের এই পাশে আসলে তো প্লাস পাই বেশি আছে, সুতরাং আমরা নেগেটিভ বরাবর চলে আসবো। তো আমাদের তৃতীয় চতুর্ভাগে কি হবে? নেগেটিভ বরাবর পাই পর্যন্ত আসলাম, পাই পর্যন্ত এসে আবার পজিটিভ কোণ বরাবর ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবার আলফা পরিমাণ আসলাম। তো যখন আলফা পরিমাণ আসবো, তখন আমাদের তৃতীয় চতুর্ভাগে হবে, তৃতীয় চতুর্ভাগে থিটা ইকুয়ালস টু কি হবে? প্রথমে মাইনাস পাই আসলাম, মাইনাস পাই এসে আবার পজিটিভ আলফা বরাবর আমরা চলে গেলাম, তাহলে ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। এবং চতুর্থ চতুর্ভাগে আসবে থিটা ইকুয়ালস টু তো শুধুমাত্র মাইনাস বরাবর, এই মাইনাস পাই আলফা বরাবর আসলো, তাহলে মাইনাস আলফা আসলে মাইনাস ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। তো যখন থিটা রেঞ্জ 0 থেকে 2 পাই হবে, তখন তৃতীয় কোয়াড্রেন্টে আমরা আলফা বরাবর প্রথম পাই আসবো, তারপর আবার আলফা যোগ করবো, এবং চতুর্থ চতুর্ভাগে মাইনাস সর্বোচ্চ 2 পাই যাবো, তারপর আবার আলফা যোগ করবো, তাহলে আমাদের হয়ে যাবে। তো এই দুইটা আমাদের খেয়াল করতে হবে, এই দুইটা জিনিস বিষয়টা খেয়াল করতে, তোমরা যে কোনো একটা করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমাদের কার্টেসীয় স্থানাঙ্ক আপাতত কার্টেসীয় থেকে পোলার থেকে কার্টেসীয় শেষ। তো এখন আমরা দেখবো কার্টেসীয় ও পোলার স্থানাঙ্কের দূরত্ব। তো কার্টেসীয় স্থানাঙ্কে আমরা এ আর বি এর দূরত্ব কি জানি? রুট ওভার x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার। তো এইখানে একটা বিষয় দেখতে হবে, যদি আমাদের যে কোনো একটা বিন্দু মূল বিন্দু থেকে যদি দূরত্ব নির্ণয় করতে বলে যে এ ও এ, তাহলে আমরা কি পাবো? রুট ওভার x1 তার হোল স্কয়ার প্লাস y1
তার হোল স্কয়ার। এবং যদি ও বি নির্ণয় করতে বলে, এগুলো শর্টকাট, যত শর্টকাট ধরা যায় তত আমাদের অ্যাডমিশন টাইমে বেশি সুবিধা হয়। তো আমাদের এক্স টু তার হোল স্কয়ার প্লাস ওয়াই টু তার হোল স্কয়ার। তো এমন ভাবে দুটি কার্টেসীয় স্থানাঙ্ক যদি আমাদের এখানে দেওয়া আছে এ এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং বি দেওয়া আছে এক্স টু ওয়াই টু দেওয়া আছে, তো আমাদের একইভাবে যদি আমাদের পোলার স্থানাঙ্কে বি, ওইখানে বি আছে, বি যদি দেওয়া থাকে যে আর ওয়ান কমা কমা থিটা ওয়ান, সরি এটা হবে এ, বি যদি দেওয়া থাকে পোলার পোলার স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্কে, তো বি যদি দেওয়া থাকে আর টু কমা আর টু কমা থিটা টু, তাহলে আমাদের পোলার স্থানাঙ্কে কি হবে? আমাদের পোলার স্থানাঙ্কে এটা ভেক্টরের নিয়ম অনুযায়ী করা যায়, কিন্তু একটি জায়গায় একটু একটি জায়গায় একটু ইয়ে আছে, পার্থক্য আছে। সেটা হলো যে রুট অফ আর, এই যে আর ওয়ান স্কোয়ার প্লাস আর টু স্কোয়ার মাইনাস, এইখানে হবে মাইনাস মাইনাস টু আর ওয়ান ইন্টু আর টু মাইন ইন্টু কস কস থিটা ওয়ান মাইনাস থিটা টু থিটা টু। তো তোমরা এখানে প্রমাণ দেখতে পারো, প্রমাণ দেখতে পারো। তো এখানে আমাদের আর ওয়ান মাইনাস আর টু শুধুমাত্র এখানে মাইনাস, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এটা প্রমাণই অবশ্যই আছে, তো আমাদের এখন প্রমাণ করার টাইম নেই। আমরা একাডেমিকে অবশ্যই প্রমাণ, সবাই প্রমাণই করে আসে। তো এখানে এই এ বি একটা, এখানে যদি একটা এ হয়ে যায় তাহলে আমাদের কি হয়ে যায়? একটা শূন্য হয়ে গেলে তো আমাদের আর যে কোনো যে কোনো বিন্দু থেকে 0,0 বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব পোলার স্থানাঙ্কে সবসময় আর, আর আরটা কখনো নেগেটিভ হয় না। এখানে থিটা টু বা থিটা টু মাইনাস থিটা ওয়ানও দিতে পারো, আবার থিটা ওয়ান মাইনাস থিটা টু দিতে পারো, কারণ কজের মধ্যে কখনো নেগেটিভ ম্যাটার করে না। তো যদি আমরা আরেকটা জিনিস দেখব, যদি এ যদি এ বিন্দুটা এক্স কমা ওয়াই হয়, তাহলে দূরত্ব কি হবে? এক্স অক্ষ থেকে দূরত্ব, এক্স অক্ষ থেকে এই এ বিন্দুর দূরত্ব কি হবে? মডুলাস অফ কোটি, কোটি সমান সমান মডুলাস অফ ওয়াই। বুঝা গেল বিষয়টা? এবং ওয়াই অক্ষ থেকে ওয়াই অক্ষ থেকে দূরত্ব কি হবে? মডুলাস অফ ভুজ। ভুজ ভুজ কাকে বলে? ভুজ হলো এক্স অক্ষকে ভুজ বলে। এক্স অক্ষ হলো ভুজ আর ওয়াই অক্ষ হলো কোটি, মডুলাস অফ কোটি ভুজ, মডুলাস অফ এক্স। তো এইখানে খেয়াল করতে হবে, আমরা সবসময় দূরত্বের ক্ষেত্রে ভুল করে থাকি, যে আমাদের যেহেতু যদি বলে এক্স অক্ষ থেকে দূরত্ব, তো মডুলাস অফ আমরা ভুজই দিয়ে আসি, কারণ এক্স অক্ষ থেকে দূরত্ব তো আমাদের এক্স এর মতো লাগে, তাই না? তাহলে এইখান থেকে এক্স অক্ষ থেকে দূরত্ব আমাদের মডুলাস অফ অবশ্যই কোটি, এবং ওয়াই অক্ষ থেকে দূরত্ব মডুলাস অফ অবশ্যই ভুজ। এইগুলো খেয়াল করে রাখতে হবে। তো আমরা এখন দেখব অনুপাত, অন্তর্বিভক্তি এবং বহির্বিভক্তি। তো এই অন্তর্বিভক্তি এবং বহির্বিভক্তির দুই ভাগে ভাগ করলে, যখন যে একটি বিন্দু দুই ভাগে ভাগ করলে তাদেরকে অনুপাতে বিভক্ত করা যায়। তো এইখানে অন্তর্বিভক্তি এবং বহির্বিভক্তি তিনটা প্রক্রিয়া হতে পারে। একটা হলো বিন্দু দিয়ে, দুই নাম্বার হলো এক্স অক্ষ বা ওয়াই অক্ষ দিয়ে, তিন নাম্বার হলো সরলরেখা দিয়ে। তো আমরা দেখো এখন বিন্দু দিয়ে অন্তর্বিভক্তি এবং বহির্বিভক্তি আগে দেখবো। তো এখানে আছে অন্তর্বিভক্তি এবং বহির্বিভক্তি। তো আমাদের এই অন্তর্বিভক্তির ক্ষেত্রে রেখাংশকে সি বিন্দু
এসি এবং বিসিতে অন্তর্বিভক্তি করে। তো আমরা যদি লিখি এসি বাই বিসি, তাহলে আমরা লিখতে পারি M1 বাই M2। এখানে একইভাবে আমরা লিখতে পারি এবি এসি সরি এসি বাই বিসি ইকুয়ালস টু M1 বাই M2। তো আমরা আমাদের এ আর বির স্থানাঙ্ক তো জানা থাকবে, কিন্তু সি এর স্থানাঙ্ক আমাদের বের করতে হবে। তো সি সমান সমান আমরা বলতে পারি সি এর ভুজ সমান সমান বলতে পারি এইখানে এইখানে M1 প্লাস M2, M1 is to M2 অনুপাতে বিভক্ত করে এই জায়গায়। তো M1 প্লাস M2। তো এখন আমাদের এখানে সূত্রে খেয়াল করতে হবে M1 ইন্টু ওয়াই x2, M1 ইন্টু x2 প্লাস M2 ইন্টু x1, M2 ইন্টু x1। এবং এই এ বিন্দুর কোটি হবে আমাদের কোটি হবে আমাদের y সমান সমান M1 প্লাস M2। তাহলে এখানে সেম ভাবে M1 ইন্টু y2 প্লাস M2 y1। এখন আমরা দেখবো বহির্বিভক্তি, বিন্দু দ্বারা বহির্বিভক্তি হলে কি হয়। তো আমরা এই সি বিন্দুর ভুজ x ইকুয়ালস টু এই বহির্বিভক্তির ক্ষেত্রে M1 মাইনাস M2। এখানে সেম ক্ষেত্রে M1 ইন্টু x2 মাইনাস M2 ইন্টু x1। এবং কোটির ক্ষেত্রে y ইকুয়ালস টু M1 মাইনাস M2 ইন্টু M1 y2 মাইনাস M2 y1। তো এখানে আমরা খেয়াল করব যে M1 আর M2 এইখানে প্লাস আর এইখানে মাইনাস। এইখানে প্লাস অন্তর্বিভক্তির ক্ষেত্রে দুই জায়গায় প্লাস, আর এইখানে এই দুই জায়গায় খেয়াল করতে হবে যে এই দুই জায়গায় বহির্বিভক্তির ক্ষেত্রে মাইনাস হবে। তো আমরা এখন অন্তর্বিভক্তির একটি শর্টকাট দেখব, অন্তর্বিভক্তির ক্ষেত্রে একটু শর্টকাট দেখবো আমরা। তো আমরা এখানে একটু শর্টকাট দেখবো যে আমাদের অন্তর্বিভক্তি ক্ষেত্রে এবং বহির্বিভক্তি ক্ষেত্রে বিন্দু দেখেই বলা যায়। দেখো এইখানে এ আছে -2,4 আর বি আছে 8,19। তাহলে এখানে দেখো আমাদের 3:2 অনুপাতে বিভক্ত করছে, 3:2 অনুপাতে বিভক্তি করছে। তো দেখো এইখানে -2 8 কয় ঘর বাড়ছে, এখানে এক্স এর অনুপাত এবং ওয়াই এর অনুপাত দুইটাই আমরা একইভাবে করবো। দেখো এইখানে -2 আছে আর এখানে 8 আছে। তাহলে এইখানে এই এ আর বি এর মধ্যে বুঝের কয় ঘর বাড়ছে, অবশ্যই 8 আর 2 10 ঘর বাড়ছে। তাহলে এই 2 এর সাথে 10 যোগ করলে তো 8 হয়। তাহলে 8 ঘর মোট 10 ঘর বাড়ছে। তাহলে আমরা একটু খেয়াল করি 3 আর 2 5, মোট অনুপাতের মোট বিভাজনটা কত, 5 না? তাহলে এইটা যদি আমাদের প্রতি এক অনুপাতে কত ঘর বাড়ছে, প্রতি এক অনুপাতে বাড়ছে আমাদের 2 ঘর করে। তাহলে 3 এর জন্য কয় ঘর বাড়বে, 3 এর জন্য বাড়বে 3 দুগুণ 6 ঘর। তাহলে 6 ঘর যদি বাড়ে তাহলে -2 + 6 সমান সমান কত হয়, 4 হয়। তাহলে এইখানে ভুজ হবে 4। একইভাবে আমরা কোটি দেখতে পারি যে 4, এখানে আছে 4 আর এখানে আছে 19। তাহলে কত ঘর বাড়ছে আমাদের, 5 অনুপাতে, মোট 5 অনুপাতের জন্য আমাদের কত ঘর বাড়ছে, 5 অনুপাতের জন্য আমাদের বাড়ছে মোট 15 ঘর। তাহলে আমাদের 5 অনুপাতের জন্য বাড়ছে 15 ঘর। তাহলে 1 অনুপাতের জন্য আমাদের কয় ঘর বাড়ছে, 3 ঘর বাড়ছে।
তিন ঘর বাড়লে আমরা কি বের করতে পারি? তাহলে 3 অনুপাতের জন্য কয় ঘর বাড়বে? 3 অনুপাতের জন্য 3 3 9, 9 আর 4 13, এই 13, এই আমাদের স্থানাঙ্ক বের হয়ে গেল। একইভাবে আমরা এখানে বের করতে পারি। এইখানে আমরা যদি এইখানে আমরা যদি 5:3 অনুপাতে বিভক্ত 2 অনুপাতে বিভক্ত করে 2 অনুপাতে বিভক্ত করে তাহলে আমরা কি দেখতে পাই? 5:2 অনুপাতে বহির্বিভক্ত করে, তাই না? তা এইখানে দেখো, এইখানে যদি 2 হয় তাহলে এইখানে আমাদের অবশ্যই এই অনুপাতটা কত হবে? 3 হবে। তাহলে 3 হলে আমরা এখানে কি করতে পারি? এখানে দেখো একই ব্যাপার। 3 অনুপাতের জন্য আমাদের কয় ঘর বাড়ছে? 6 ঘর বাড়ছে। তাহলে 1 অনুপাতের জন্য আমাদের কয় ঘর বাড়বে? অবশ্যই 2 ঘর বাড়বে। তাহলে 5 অনুপাতের জন্য আমাদের কয় ঘর বাড়বে? 5 দুগুণ 10, তাহলে -2 প্লাস 10, তাহলে কত হয়? 8। এখানে সেম ভাবে আমাদের যদি আমরা এই 4 আর 3, সরি 13, এটা 13, তাহলে 4 আর 13 9 ঘর বাড়ছে। 3 ঘরের জন্য 3 অনুপাতের জন্য আমাদের 9 ঘর বাড়ছে। তাহলে 1 অনুপাতের জন্য কয় ঘর বাড়ছে? 1 অনুপাতের জন্য আমাদের বাড়ছে 3 ঘর। তাহলে 5 অনুপাতের জন্য কয় ঘর বাড়বে? 3 5 15, 15 4 আর 15 19। তাহলে এইভাবে আমাদের সূত্র না বসিয়ে আমরা এইভাবে করতে পারি। এখন যদি আমরা সূত্র ফেলাই, x সমান সমান এই যে আমরা ভাগটা করছিলাম না, এইটা ভাগটা করছিলাম না 3 প্লাস 2, দেখছো অনুপাতের যোগফলটা আমাদের ভাজক হিসেবে কাজ করছে। এই জন্য আমরা এখানে ভাগ করার ফলে আমাদের ওই কোয়াড্রেন্টের ঘর হিসেবে আমরা চিহ্নিত করি। তাহলে এইখানে দেখো -2, এইখানে এম1 কি 3, 3:2 ইন্টু কত? 3 ইন্টু এই বীর ঘর 8 মাইনাস এই প্লাস প্লাস কি হবে? এইখানে আছে কত? 2, 2, 2 ইন্টু -2, তাই না? তাহলে এইখানে আমরা কি আসে 3 8 24, 24 তে 4 বিয়োগ করলে কত হয়? 24 তে 4 বিয়োগ করলে 20/5 ইকুয়ালস টু 4। সেম ভাবে y ও বের করতে পারবো। এখানে আমরা যদি একইভাবে দেখি তাহলে আমরা কি বের করতে পারবো? আমাদের a আছে -2,4, তাহলে এইখানে এইখানে 5:2 অনুপাতে বহির্বিভক্ত করছে, তাই না? তাহলে আমরা যদি দেখি x সমান সমান কি হয়? 5 মাইনাস 2, 5 -2, দেখছো এখানে যে আমরা 3 দ্বারা ভাগ করছি আর এখানে যারা 5 দ্বারা ভাগ করছি এর জন্য এখানে আমাদের 3টা, এই যে 3টা, এই 3 মূলত এই 5 -2 এই সূত্রেরই একটা সংক্ষিপ্ত রূপে এটা বলা হয়। তো আমরা 5 -2, তা 5 5 ইন্টু বি এর ঘরে যাবে 4 মাইনাস কি হবে? মাইনাস আমাদের 2 2 ইন্টু -2, তাই না? তাহলে এইখানে আমরা বলতে পারি 4 5 20, 24/3 ইকুয়ালস টু 8। এভাবে তোমরা ওয়াইও বের করতে পারো। তাহলে আমরা এইভাবে সংক্ষিপ্ত ভাবে আমাদের সূত্র না ব্যবহার করে আমরা এইভাবে বের করতে পারি। এখন আমরা দেখব এক্স ও ওয়াই অক্ষ দ্বারা বিভক্তি। তো আমরা এ বি একটা রেখা অংশ নিলাম, এখানে এ বি একটা রেখা অংশ নিলাম। তো আমাদের যদি অন্তর্বিভক্তি করে তাহলে আমরা আগেই জেনেছি, আমরা একটা জিনিস জানি যে এক্স অক্ষ সি বিন্দু আর ওয়াই অক্ষ সি প্রাইম বিন্দু দ্বারা বিভক্ত হয়, তাই না? তাহলে আমরা এখানে একটা জিনিস দেখব কি অনুপাতে বিভক্ত হয়।
এই যে এইখান থেকে এক্স অক্ষ থেকে এইখানে দূরত্ব এই x1, আর এইখানের দূরত্ব তো x2, তাই না? এক্স অক্ষ থেকে তো এইখানের দূরত্ব y2 এবং এইখানের দূরত্ব y1। যদি এক্স অক্ষ দ্বারা বিভক্তি ধরি, এক্স অক্ষ থেকে যদি বিভক্তিটা ধরি, তখন আমাদের কি অনুপাতে বিভক্ত করবে? এই যদি অন্তর্বিভক্তি করে তাহলে আমাদের এক্স অক্ষ দ্বারা বিভক্তি, এক্স দ্বারা বিভক্তি কি হবে? কোটিদ্বয়ের অনুপাত। এক্স অক্ষ দ্বারা কোটিদ্বয়ের অনুপাত। দেখো, এইখান থেকে তো আসছে এই দিক, তাই না? এইখান থেকে এই দিক আসছে আর এইখান থেকে এই দিক আসছে। এক্স অক্ষ থেকে দূরত্ব কত দূর আমরা আগে জেনেছি যে এক্স অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব মডুলাস অফ ওয়াই বা মডুলাস অফ কোটি। তাহলে এইখান থেকে এক্স অক্ষ যদি আমাদের এটা করে, এখান থেকে আমরা দূরত্ব ত্রিভুজ পাই। এখানে আমাদের এখন প্রমাণ করার কোনো ওয়ে নাই। এখন এখন খুবই সংক্ষিপ্ত সময় আমরা সংক্ষিপ্ত ভাবে শিখবো। এক্স অক্ষ দ্বারা বিভক্তি কি হবে? এক্স অক্ষ দ্বারা মডুলাস অফ এক্স অক্ষ দ্বারা বিভক্তি যদি হয়, তাহলে আমাদের অনুপাতটা কি হবে? অনুপাত হবে y1 বাই y2, তাই না? মডুলাস অফ। এবার আমরা যখন দুইটি বিন্দুর আমরা যখন দুইটি বিন্দুর অনুপাত দেখবো, তখন যদি এইটা নেগেটিভ হয় তাহলে, এবং আবার আমি একটু পরে বলতেছি, নেগেটিভ পজিটিভের বিষয়টা একটু পরে বলতেছি। ওয়াই অক্ষ দ্বারা বিভক্তি কি হবে? মডুলাস অফ x1 বাই x। এখানে সেম কাহিনী, শুধুমাত্র আমরা আন্দাজে বলতে পারবো না যে বহির্বিভক্তি কে অন্তর্বিভক্তি হয়। এখানে x অক্ষ দ্বারা বিভক্তি কি হবে? মডুলাস অফ y1 বাই y2, তাই তো? এবার y অক্ষ দ্বারা বিভক্তি কি হবে? মডুলাস অফ x1 বাই x। তাহলে দেখো, আমরা একটা বিষয় বুঝি। এইখানে এক্স এক্স টু এর এক্স এইখানে y2 এর চিহ্ন কি? এখানে y2 এর চিহ্ন, দেখো এইখানে তো আমাদের এক্স অক্ষ দ্বারা বিভক্তি আমরা বুঝলাম, এক্স অক্ষ দ্বারা বিভক্তি বুঝলাম। এবার এক্স অক্ষের এইবারে ওয়াই এর মান সবকটা পজিটিভ, এবার এক্স অক্ষের নিচে সবকটা নেগেটিভ। তাহলে যদি আমাদের এইটার এই ওয়াই ওয়ান বাই ওয়াই2 যদি আমাদের কি হয়, যদি নেগেটিভ হয়, তাহলে আমরা কি বুঝবো? এটা অন্তর্বিভক্তি, অক্ষ দ্বারা অন্তর্বিভক্তি করে। আমাদের তো এ আর বি দেওয়াই থাকবে, সুতরাং আমরা এখানে দেখতে পাবো যে y1/y2 এর মান যদি আমাদের নেগেটিভ হয়, তাহলে অবশ্যই অক্ষের দুই পাশে অবস্থিত দুইটা বিন্দু, তাহলে আমাদের অবশ্যই অন্তর্বিভক্তি করবে অক্ষ দ্বারা, ওই রেখাংশকে আমাদের অবশ্যই অন্তর্বিভক্তি করবে। এবার এখানে একটু দেখো যে এই যদি এক্স অক্ষ দ্বারা বিভক্তি ধরি আমি, তখন এই বিন্দুতে বিভক্ত করেছে অবশ্যই বাইরে। তাহলে এখানে ওয়াই কি? এক্স অক্ষের এইবারে দুটো ওয়াই এর স্থানাঙ্ক দুইটা উপরে, তাহলে ওয়াই কি তখন? পজিটিভ হবে দুইটাই। তাহলে দুইটাই যদি পজিটিভ হয়, ওয়াই1 দুটো পজিটিভের অনুপাত কি হবে? অবশ্যই পজিটিভ হবে। তাহলে এইখানে y1/y2 আমরা অবশ্যই পজিটিভ পাবো। তাহলে যখন আমরা দুইটি বিন্দুর অনুপাত পজিটিভ পাবো, তখন আমরা বুঝবো যে ওই দুটো বিন্দু দ্বারা গঠিত রেখাংশ অবশ্যই কোনো কোনো অক্ষ দ্বারা বহির্বিভক্তি হয়েছে। আর যদি নেগেটিভ হয়, অনুপাত নেগেটিভ পাই, তবে তবে অবশ্যই ওইটা বুঝবো আমরা, ওইটা বহির্বিভক্তি হয়েছে, অন্তর্বিভক্তি হয়েছে। নেগেটিভ হলে অন্তর্বিভক্তি, বহির্বিভক্তি হলে তখন আমরা পজিটিভ পাবো। তাহলে এইখানে আমরা লিখে দিতে পারি
উম, অক্ষের বিভক্তি, বিভক্তি কি হবে? অক্ষের বিভক্তি কি হবে? যদি ওয়া- বিন্দু দ্বয়ের অনুপাত, অনুপাত আমি এখানে অবশ্যই যে হয় ভুজের অনুপাত নয় কোটির অনুপাত বোঝাচ্ছি। তো যদি পজিটিভ হয়, পজিটিভ হতে হয়, তাহলে আমরা কি বলবো? বহির্বিভক্তি। বহির্বিভক্তি। আর যদি নেগেটিভ হয় তাহলে আমরা কি ধরবো? অন্ত অন্তর্বিভক্তি। বোঝা গেল? তো এই বিষয়টা একটু খেয়াল রাখবা যে আমাদের ওই একই ভাবে আমরা বলতে পারি, আমাদের এই বিন্দু দ্বারাই কিন্তু নির্ণয় করা হয়। এখন এইখানে আমরা কিভাবে নির্ণয় করবো যে এইটা কি কত এই বিন্দুর অনুপাত কি কিভাবে নির্ণয় করব? আমরা এইখানে দুটো বিন্দু দেওয়া থাকবে, এই অনুপাতটা দিয়ে আমরা কত অনুপাতে বিভক্ত হয়েছে, কত ইস্টু কত অনুপাতে বিভক্ত হয়েছে এই y1/y2/x1/x2 দ্বারা নির্ণয় করব। এরপরে আমাদের এক্স অক্ষের পরে, এক্স অক্ষের পর যদি আমাদের এক্স অক্ষ দ্বারা বিভক্তি বলে, তাহলে এক্স অক্ষের পরে আমাদের কি প্রতি প্রতিটা ভুজ কি প্রতিটা কোটি শূন্য, প্রতিটা কোটি যদি শূন্য হয় তা ওয়াই ইকুয়ালস টু জিরো ধরে আমরা তখন বিন্দু বের করতে পারি। বোঝা গেল বিষয়টা? ওয়াই ইকুয়ালস টু জিরো ধরে আমরা তখন বিন্দু দ্বারা বের করতে ওই আর একটা বিন্দু বের করতে পারি। এখন আমরা দেখব সরলরেখা দ্বারা বিভক্তি, সরলরেখা দ্বারা রেখা অংশের বিভক্তি। তো এখন দেখো এ আর বি দুটি রেখা অংশ, একটি রেখা অংশ, তাই না? তাই রেখা অংশ দ্বারা, সরি, রেখা অংশ দ্বারা এই এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো, এই সরলরেখা দ্বারা যদি এই রেখা অংশকে বিভক্তি করে কোন বিন্দুতে? সি বিন্দুতে। সি বিন্দুতে যদি এই এরা সি বিন্দুতে যদি এই রেখা অংশটা অন্তর্বিভক্ত করে বা বহির্বিভক্তি করে তখন কি হবে দেখি। তো আমাদের এই এম ওয়ান বা এম টু ইকুয়ালস টু কে যদি ধরে নিই, কে বাই ওয়ান ধরে নিই, তাহলে কে এর মান যে কোনো একটা ভগ্নাংশ আসবে, তখন আমরা এম ওয়ান বাই এস টু পূর্ণরূপ হিসেবে ব্যবহার করতে পারবো, তাই না? তো এখন আমরা যদি কে ইস টু ওয়ান অনুপাত ধরে নিই, যে এই রেখাংশটাকে, এই রেখা কে ইস টু ওয়ান অনুপাতে কি বিভক্ত করে? অন্তর্বিভক্তি বা বহির্বিভক্তি করে, তখন আমরা সূত্রটা কেমন লিখতে পারবো? কে বাই ওয়ান সমান সমান মডুলাস, মডুলাস। দেখো মডুলাস দেওয়া হয় কেন? মডুলাস দেওয়া হয় যাতে আমাদের এই অনুপাতটা নেগেটিভ না আসে, অনুপাতটা যেন নেগেটিভ না আসে। তা কি হবে সূত্রটা? এই এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি ডিভাইডেড বাই এ এক্স টু প্লাস বি ওয়াই টু প্লাস সি। এইটা যদি এখন কোনটা অন্তর্বিভক্তি করবে আর কোনটা বহির্বিভক্তি করবে এখন আমরা কেমনে বুঝবো? তো এইটা বোঝার উপায় হলো আমাদের এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি, সি বাই এ এক্স টু প্লাস বি ওয়াই টু প্লাস সি, সি যদি এই ভ্যালুটা, এই ভ্যালুটা পজিটিভ আসে তাহলে কি হবে? তাহলে হবে বহির্বিভক্তি, বহির্বিভক্তি।
তাহলে এখন আমরা আরো দেখতে পারি, যদি এই ভ্যালুটা নেগেটিভ আসে তাহলে আমরা কি দেখব? এই ভ্যালুটা নেগেটিভ আসলে আমাদের কি বিভক্তি হবে? অন্তর্বিভক্তি হবে। এখানেও আমরা যেমন আগে এক্স আর ওয়াই অক্ষ দ্বারা বিভক্তির ক্ষেত্রে আমরা বুঝছি যে দুইটি অক্ষের, একই অক্ষের বিপরীত পাশে কোটি এবং ভুজ, বিপরীত পাশে ভুজ দ্বয় কোটি একে অপরের স্থানাঙ্ক কখনোই সেম সেম হয় পজিটিভ, দুইটা আলাদা আলাদা হবে, হয় একটা পজিটিভ হলে আর একটা নেগেটিভ হবে, একটা যদি উল্টা নেগেটিভ হয় তাহলে আর একটা পজিটিভ হবে। কিন্তু এইভাবেও বোঝা যায় যদি আমরা এখানে ত্রিভুজ অঙ্কন করি। তো আমাদের একটু দেখে নেবা, অবশ্যই সবাই একাডেমিকে পড়ছো আমাদের, যে অন্তর্বিভক্তি কি বহির্বিভক্তি, এই চিহ্নগুলো যদি আমরা চিহ্নগুলো যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে আমাদের এত সূত্র ক্যালকুলেশন করা লাগে না, বহির্বিভক্তি কি অন্তর্বিভক্তি বোঝাই যায়। তো এটা মনে রাখবা, এটা মনে রাখবা, খুব ভালোভাবে মনে রাখলে ইনশাল্লাহ পেরে যাবো।